পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮। পাল্টা হামলা পাকিস্তানের ৫টি ভারতীয় যুদ্ধ বিমান, ভূপাতিতের দাবি। বজ্রপাতে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। জনসম্পৃক্ততার অভাবে বিগত সব প্রকল্প ব্যর্থ। বজ্র নিরোধক গাছ সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে আবাসস্থল ও খাদ্য সহায়তায় বাড়ছে চাপ। মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। এবং সিলেটে কার্গো টার্মিনালে পণ্য প্যাকেজিং ও ল্যাব টেস্ট সুবিধা চান রপ্তানিকারকরা। বাড়তি খরচের অভিযোগ বিবেচনা করছে ব্যবিচক। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুমাইয়া রাত্রি। অবশেষে যুদ্ধে জড়িয়েই পড়ল দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি। পাকিস্তানি ভূখণ্ডে ভারতের হামলায় প্রাণ গেছে 2 শিশুসহ কমপক্ষে 8 পাকিস্তানি নাগরিকের। জবাবে ভারতীয় একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস, 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। বুধবার প্রথম প্রহরে রাত 1:45টার দিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে একযোগে হামলার দাবি ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, পাকিস্তানি ভূখণ্ডে সন্ত্রাসীদের 4টি ঘাঁটি এবং আজাদ কাশ্মীরের 5টিতে হামলা চালিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। অপারেশন সিন্দুর নামে ভারতের 3 বাহিনীর সমন্বিত এ অভিযান রাতভর পর্যবেক্ষণ করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হচ্ছে, যেসব স্থান থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা আসত, কেবল সেসব স্থানেই আঘাত হেনেছে নয়াদিল্লি। সূত্রের বরাতে এনডিটিভি বলছে, এ হামলা ভারত সরকারের অভিযানের প্রথম ধাপ। পাকিস্তানের প্রতিক্রিয়ার ভিত্তিতে বাড়বে অভিযানের পরিসর। এদিকে 9টি স্থানে হামলার শিকার হওয়ার দাবি খারিজ করেছে ইসলামাবাদ। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 3টি স্থানে প্রতিবেশীর হামলা এবং এতে হতাহতের খবর স্বীকার করেছে দেশটি। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় বাহিনীর 5টি যুদ্ধবিমান ভূপাতিত এবং ব্রিগেডের হেডকোয়ার্টার ধ্বংসেরও দাবি করেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় 26 পর্যটককে হত্যার ঘটনায় এ অভিযান মোদী সরকারের। 2019 সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার শক্ত জবাব দেওয়ার হুমকি দিলেও 2 সপ্তাহ সামরিক শক্তি প্রয়োগ থেকে বিরতই ছিল দুই দেশ। নুসরাত কামাল, এখন বিশ্ব। ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনায় সবচেয়ে বড় ভুক্তভোগী কাশ্মীরবাসী। ভারত অধিকৃত কাশ্মীরে ব্যবসায়ীদের 70% ছাড়ের পরও পর্যটক আকর্ষণ সম্ভব হচ্ছে না। এতে ক্ষতির অঙ্ক 5,000 কোটি রুপি ছাড়ানোর শঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 550টি হোটেল ও গেস্ট হাউসের প্রায় সবকটিই ফাঁকা। আরও জানাচ্ছেন নাফিয়া রহমান মনন। একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী। পূর্ণ শক্তিতে চলছে যুদ্ধের প্রস্তুতি। স্থল, নৌ কিংবা আকাশ, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দুই দেশের সীমানা। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রায় প্রতিদিনই বন্দুকযুদ্ধে জড়াচ্ছে দুই দেশের সেনারা। উত্তপ্ত পরিস্থিতিতে কপাল পুড়ল কাশ্মীরবাসীর। কারণ উপত্যকার দুই প্রান্তের জনগণের জীবিকার প্রধান উৎস পর্যটন এখন বন্ধের মুখে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হাউসবোট ও হোটেলের স্বত্বাধিকারীরা পর্যটকদের জন্য ছাড় দিচ্ছেন 70% পর্যন্ত, যদিও এতে আকৃষ্ট করা যাচ্ছে না পর্যটকদের। 87টি ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে সরকারের নির্দেশে বন্ধ 48টি। কেন্দ্রশাসিত অঞ্চলের ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধানের দাবি, এভাবে চলতে থাকলে ক্ষতির অঙ্ক ছাড়িয়ে যাবে 5,000 কোটি রুপি। তাই পর্যটকদের ভ্রমণ বাতিলে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন উপত্যকাবাসী। यही एक था टूरिज्म जो हर किसी का घर चलाता था, लेकिन जब से ये अटैक पहलगाम का हो गया तब से बहुत फर्क हो गया, काम 90% डाउन हो गया। मेरे पास ऑप्शन ही होती थी, उनके साथ जाऊं, इनके साथ जाऊं। अभी आप देख सकते हैं कि मैं यहाँ पे ऐसे ही फ्री घूम रहा हूँ। अभी मेरे पास कोई काम ही नहीं, ये तो जाहिर सी बात है, होगा। সীমান্তের ওপারে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গেল বছর ভ্রমণ করেন প্রায় 15 লাখ পর্যটক, যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুলনায় অর্ধেক। সংখ্যায় তারতম্য থাকলেও
আজাদ কাশ্মীরের পরিস্থিতিও একই রকম। অঞ্চলটির 550টি হোটেল ও গেস্ট হাউসের প্রায় সবগুলোই ফাঁকা। ये जंग का जो इशू बना हुआ है वो उसकी वजह से भी कुछ लोग और कुछ मौसम भी ऐसा ही है, इधर सर्दी भी है, तो वैसे मेन इशू तो जंग का ही है। नहीं तो इधर इतना रौनक मेला लगा होता है तो इतने लोग जमा होते हैं, काफ़ी मज़ा आ जाता है इधर आके। इंडिया जो पाकिस्तान का हालात जो ख़राब हुए हैं उसकी वजह से यहाँ से बॉर्डर भी करीबी लग रहा है, उसकी वजह से रास्ते बंद किए हुए हैं, उसकी वजह से टूरिस्ट कम आ रहा है। দুই দেশের রাজনীতির বলির পাঠা হতে চান না উপত্যকাবাসী, তাই অস্ত্রের পরিবর্তে কূটনীতির মাধ্যমে সরকারের কাছে দ্বন্দ্ব নিরসনের আহ্বান ভূস্বর্গের বাসিন্দাদের। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে বজ্রপাতের আগে পূর্বাভাস দেয়া কঠিন, তবে সতর্কতার মধ্য দিয়ে মৃত্যু এড়ানো সম্ভব। আর বিশেষজ্ঞরা বলছেন জনসম্পৃক্ততা না থাকায় ব্যর্থ হয়েছে বজ্রপাতের নিরোধে বিগত সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প। জানান, বজ্রপাত থেকে বাঁচতে বজ্র নিরোধক গাছ লাগানো সহ মানুষের সচেতনতা জরুরি। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। 28 এপ্রিল কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে কৃষি জমিতে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায় জিহাদ ও ফাহাদ নামের দুই কিশোর। গুরুতর আহত হয় আবু সুফিয়ান নামের আরেক শিশু। শুধু জিহাদ ও ফাহাদই নয়, একই দিনে প্রাণ হারান মোট 23 জন, যাদের মধ্যে 19 জনই কৃষক। কয়েক বছর ধরে বেড়েছে বজ্রপাতের মাত্রা, আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যুও। গেল বছর বজ্রপাতে প্রাণ যায় 288 জনের। তার আগের বছর 2023 সালে 280 জন আর 2022 সালে মৃত্যু হয় 316 জনের। তবে চলতি বছর মৌসুমের শুরুর কয়েক মাসেই মৃত্যু আর হতাহতের ভয়াবহ চিত্র আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। আবহাওয়াবিদরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বাড়ায় মেঘ বেশি নাইট্রোজেন গ্রহণ করছে, ফলে বেড়ে যাচ্ছে বজ্রপাতের ঘটনাও। তবে শহরের চেয়ে গ্রামেই হতাহতের ঘটনা বেশি ঘটছে। ক্লাইমেট চেঞ্জে তো টেম্পারেচার বাড়ছে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, সেই হিসেবে আমাদের ডিজাস্টারের যেটা তীব্রতা সেটাও বেড়ে যাচ্ছে। যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে হচ্ছে বৃষ্টিপাত, যেখানে খরা সেখানে খরা। আর যেহেতু আমাদের ফুয়েল বেশি যাচ্ছে, যেখানে বজ্রপাত হওয়ার কথা সামান্য, সেখানে ফুয়েল বেশি যাওয়ার কারণে বজ্রপাতের সংখ্যাটা বাড়ছে। বজ্রপাত নিরোধে বিগত সরকারের সময় 100 কোটি টাকা ব্যয়ে 40 লাখ তালগাছ লাগানোর প্রকল্প নেওয়া হয়, তবে তা শতভাগ আলোর মুখ দেখেনি। ব্যর্থ হয় স্বল্প পরিসরে লাইটেনিং অ্যারেস্টার লাগানোর প্রকল্পটিও। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পগুলো ভেস্তে যায়। ঠিক জায়গায় লাগানো হতো 20 বছরে ওই গাছ অনেক বড় হয়ে যেত, সেটা আমরা করতে পারি নাই। এবং সেটা করার জন্য যে প্রক্রিয়াটা ছিল বজ্রপাত ঠেকানোর জন্য, সেখানে মানুষকে ইনভলভ করা হয় নাই। যারা এটার ভুক্তভোগী হচ্ছে তারা কেউ জানে না, এবং হঠাৎ করে বলা হলো তাল গাছ, তারপর মনে হতো থুক্কু তাল গাছ কাজ করছে না, তাহলে আমরা কি লাগাবো? আমরা এখন অ্যারেস্টার লাগাবো, লাইটিং অ্যারেস্টার। আপনি যদি নেত্রকোনা ডিসি অফিসে যান, দেখবেন ডিসি অফিসে একটা লাগিয়েছে, তার চেয়ে উঁচু হচ্ছে তাদের ওয়্যারলেসের টাওয়ারটা। তো বিদ্যুৎ যখন বজ্রপাত যখন হবে তখন তো ওয়্যারলেসের টাওয়ারটাকে আগে আঘাত করবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন বজ্র নিরোধক গাছ কমে যাওয়ায় বজ্রপাত সরাসরি আঘাত হানছে মাঠের কৃষক ও গবাদি পশুর উপর। এটা গাছ লাগানোর চাইতে গাছ কাটা বন্ধটা আমাদের করতে হবে, এটা খুবই জরুরি। এবং সেই সাথে গাছ লাগানো, অনেক গাছ আছে যেগুলো খুব দ্রুত বাড়তে পারে, এবং মাঠে এগুলো লাগাতে হবে, এটাই একমাত্র সমাধান। বজ্রপাতের পূর্বাভাস সবার কাছে পৌঁছানো সম্ভব না হওয়ায় কমানো যাচ্ছে না এর ক্ষয়ক্ষতি। আবহাওয়াবিদরা বলছেন সচেতনতাই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। যারা মাঠে কাজ করে অনেক দূর থেকে তারা বুঝে যে একটা কালো মেঘ তাদের দিকে আসতেছে, একটা বাতাস আসতেছে, সেটাকে আমাকে পাত্তা দিতে হবে, স্টাডি করতে হবে। স্টাডিটা কি, যে এই সময় যদি আসে তা আমার এদিক দিয়ে যদি জ্বরটা পাস হয়, তা আমাকে ঘরে থাকতে হবে। 1 নাম্বার, আমাকে কোনো ছাউনির নিচে আশ্রয় নিতে হবে না, গাছের নিচে আশ্রয় নিতে হবে না, কোনো কুপরি করে আশ্রয় নিতে হবে না, পাহাড়ের কোনো ধরেন আমার একটা গর্ত কিংবা আছে গুহা টুহা আশ্রয় নিতে হবে না। একমাত্র গড় হলে নিরাপদ স্থান, এবং মধ্যম অবস্থানে, জানালা পাশে দাঁড়ানো যাবে না। অনেকে আগে বলতো যে হাঁটু দিয়ে ভেবে বসো, স্যান্ডেল পরে হাঁটো, কোনো কিছুই হবে না। কোনো কিছুই আমাদের প্রমাণ সিদ্ধ না। এখন একটাই প্রমাণ এসেছে যে মাঝখানে আমাদের ঘরে থাকতে হবে, এবং ঘরের নির্দিষ্ট একটা অংশে থাকতে হবে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বেড়েছে বজ্রপাতের পরিমাণ।
আর উঁচু গাছপালা কেটে ফেলার কারণে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রস্তুতি নেওয়ার কিছুটা সুযোগ থাকলেও বজ্রপাতের ক্ষেত্রে সেটি পাওয়া যায় না। তাই বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কিশোরগঞ্জ সহ সারা দেশে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী সহ 6 জন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার প্রবল ঝড় বৃষ্টির সময় হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয় ইরিনা, প্রিয়া ও বর্ষা নামে নবম শ্রেণীর 3 শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রিয়া ও ইরিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য বর্ষাকে কিশোরগঞ্জ মেডিকেলে পাঠানো হয়। অন্যদিকে বজ্রপাতের শিকার হয়ে মাঠেই মারা যান এক কৃষক। এছাড়া বজ্রপাতে ঝিনাইদহ ও সুনামগঞ্জে আরও 3 জন কৃষক মারা গেছেন। গত 1.5 বছরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে প্রায় 1,20,000 রোহিঙ্গা। সব মিলিয়ে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 13 লাখেরও বেশি। এমন বাস্তবতায় নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করা হলে তা মিয়ানমারে অবস্থানরত বাকি রোহিঙ্গাদের অনুপ্রবেশে উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া চলমান প্রত্যাবাসন প্রচেষ্টাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেও মনে করেন তারা। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন আর ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। রোহিঙ্গা অনুপ্রবেশের পার হয়েছে অর্ধযুগ। তবে দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ সরকার নানা তদবির করলেও সুরাহা মেলেনি। উল্টো চলমান পরিস্থিতি বিবেচনায় আরও 1,20,000 নতুন করে আসা রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সম্প্রতি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে এ সংক্রান্ত চিঠি দেয় সংস্থাটি। তবে এই বিষয়ে এখনও বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো জবাব দেয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলছে শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশন। ইউএন যেটা চেয়েছিল যে এখন এদেরকে আমরা রেজিস্ট্রেশন করেছি, বাট এদের তো থাকার কোনো জায়গা নেই। এরা অনেক দিন ধরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আছে, তো এদের জন্য আবাসনের ব্যবস্থা করা দরকার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, আমরা সেরকম একটি সম্মতি দিয়েছি, এগুলো তোমরা যেখানে যেখানে পারো সেখানে করো। এই অবস্থা হয়েছে। উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে চ্যালেঞ্জ নিয়ে বসবাস করছে প্রায় 13 লাখ রোহিঙ্গা। এ অবস্থায় নতুন অনুপ্রবেশকারীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হলে তা মিয়ানমারে অবস্থানরত বাকি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আসতে উৎসাহিত করবে। এছাড়া চলমান প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজিপি এবং ওখানে আর একটা যদি আনঅফিশিয়ালি সেটেলমেন্ট করে, যদি অনুপ্রবেশটা বন্ধ করে, তাহলে আমাদের জন্য ভালো, কারণ আমাদের এখানে কিন্তু এটা একটা কনজেস্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেই বিষয়ে আমাদের একটু লক্ষ্য রাখা দরকার। মানবিক কারণে হয়তো ওরা ঢুকছে, বাংলাদেশ গভর্নমেন্টও সফটলি ওদেরকে এনকারেজ করছে। সুতরাং সব কিছু মিলে আমি মনে করি এটাকে বন্ধ করা উচিত। অতীতের রাজনৈতিক সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস বিশ্বব্যাপী পরিচিতি ও তার ইমেজকে কাজে লাগিয়ে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে সক্ষম হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। এই লোকগুলি যাওয়ার পরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এই লোকদের প্রতি আসবে এবং আমাদের কাছে যে সাহায্যটা আসতো সেই সাহায্যটা আমাদের মাধ্যমেই তাদের কাছে যাবে। আমি চাইবো যে এটা একটা বাফার স্টেট হিসেবে কাজ করুক, তাইলে আমরা আমাদের স্বার্থ অধিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবো। 2017 সালের 25 আগস্টের পর থেকে কয়েক ধাপে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 13 লাখ রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে দেশটির সরকার। যদিও গত 7.5 বছরে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি দেশটি। এখন কক্সবাজার। সিলেটে কার্গো টার্মিনাল চালুর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে টার্মিনালে প্যাকেজিং ব্যবস্থা ও ল্যাব টেস্ট সুবিধার অভাবে ব্যবসায়ীদের বাড়তি খরচ হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই সুবিধা চালুর দাবি তাদের। যদিও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন তারা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া।
গত ২৭ এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারবাস ৩৩০-৩০০ মালবাহী বিমানটিকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বরণ করে নেয় বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সেদিনই দেশে উৎপাদিত ৬০ টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি, যা সিলেটে ব্যবসায়ীদের জন্য স্মরণীয় একটি দিন। সিলেট থেকে কার্গো টার্মিনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এখনই সেই সুবিধা নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা, কারণ এখনও চালু হয়নি ল্যাব টেস্ট ও প্যাকেজিং ব্যবস্থা। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য, ফল, কাঁচামাল, ক্ষুদ্র ও কুটির শিল্পের চাহিদা ইউরোপে থাকলেও মানদণ্ড নির্ধারণ প্রক্রিয়া না থাকায় আপাতত রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ব্যবসায়ীরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত প্যাকেজিং সুবিধা ও ল্যাব টেস্টিং ব্যবস্থা চালু করা, যাতে সিলেট থেকে সরাসরি রপ্তানি কার্যক্রম শুরু করা সম্ভব হয়। এখানে ল্যাব এবং আমাদের প্যাকেজিং হয়ে গেলে কস্টিংটা কমে যাবে। যারা উৎপাদন করতেছে, বিশেষ করে কাঁচামাল, সবজি, এরা কিন্তু উৎপাদনে আরও উৎসাহ বোধ করবে। প্যাকেজিং হাউস এবং টেস্টিং ল্যাব এই দুইটা হলে আমরা ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা সিলেটিরা বসবাস করে, আমাদের এইখানকার কাঁচামাল, কৃষিপণ্য অনেক কিছু আছে, আমাদের হ্যান্ডিক্রাফট আছে, আমাদের শীতল পাটি আছে, এগুলো আমরা রপ্তানি করতে পারি। যত দ্রুত সম্ভব সিলেটে ল্যাব টেস্ট ও প্যাকেজিং ব্যবস্থা চালু করা হবে বলে জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এয়ারপোর্টে যেহেতু আমাদের জায়গা অনেক কম, আর ভিতরে জায়গা দিতে পারবো না একজন, সেই এয়ারপোর্টের আশেপাশে জায়গা আছে, সেখানে অ্যাভেলেবেল করে হয়তো আমরা করে ফেলবো। সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। যদি আমরা নিজেদের প্রজেক্ট নিয়ে এগিয়ে যেতে পারি ভালো, না পারলে যেন ব্যবসায়ী সমাজ যারা করতে চায় বা কেউ করতে ইন্টারেস্টেড হলে সেই করতে চায়, সেটা আমরা মন্ত্রণালয়ে যদি আমাদের অ্যাডভাইজার মহোদয় এভাবে আমাদের নির্দেশনা দেন তা আমরা করব। সংশ্লিষ্টরা জানান, সিলেটে কার্গো টার্মিনালের পূর্ণাঙ্গ সুবিধা চালু হলে রপ্তানি পণ্য বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের খরচও বাঁচবে। গুলজার আহমেদ, এখন সিলেট। ৮বার প্রকল্প জমা দিয়েও অজানা কারণে অনুমোদন হচ্ছে না উত্তরের জেলা নাটোরের বড়াল, নারদ ও মুসাখা পুনরুদ্ধার প্রকল্প। নদী তিনটির ১০০ কিলোমিটার পুনরুদ্ধারে ৫২৮ কোটি টাকার প্রস্তাবিত ব্যয় ধরা হলেও তা অনুমোদনের মুখ দেখেনি। অস্তিত্ববিহীন হয়ে পড়া নদীগুলোর কারণে হুমকির মুখে পড়েছে হাজার হাজার হেক্টর কৃষি জমি, মৎস্য ও জীবন ব্যবস্থা। তবে প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীকেন্দ্রিক অর্থনীতি ও জীবনযাত্রায় ঘটবে অভূতপূর্ব উন্নয়ন। পাশাপাশি সম্পদ রক্ষা পাবে অন্তত ২,৩২৮ কোটি টাকার। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। পাখির চোখে এঁকে বেঁকে বয়ে চলা বড়াল নদী, পদ্মার শাখা নদী হিসেবে রাজশাহীর চারঘাট থেকে যার উৎপত্তি। বহমান ১০৪ কিলোমিটার, নদীটি রাজশাহী, নাটোর ও পাবনা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ নদীটি দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয়, চলনবিলের প্রাণী প্রবাহেরও অন্যতম মাধ্যম। নাটোর অংশের ৪৮ কিলোমিটারের নদীটি যেন যৌবন হারিয়ে পরিণত হয়েছে মৃত বড়ালে। নদীকে ঘিরে সেচ ব্যবস্থাপনা, মৎস্য ও জীবনযাত্রায় পড়েছে ব্যাপক প্রভাব। তাই বড়ালপাড়ের মানুষের হাহাকার যেন বাড়ছেই। ব্রিজের ওই পার থেকে ওইদিকে পুরাটাই শুকনা, আবার ওই যে মাটির দ বলে ওখানে আবার ইয়ে আছে, ওই হচ্ছে কিছু গভীরতা ছিল, কিন্তু ওখান থেকে দরামপুর পর্যন্ত আবার সব শুকনা। এই পানি শুকিয়ে গেলে ধরেন আপনার নদীর পানি শুকিয়ে গেলে টিউবওয়েলে পানি থাকে না, মানুষের কৃষি কামের সব সমস্যা পড়ে যায়। গত বছরে পানি ছিল না, তো মানুষ খুব কষ্টে জীবনযাত্রা প্রাণ করেছে। তো এখন আল্লাহ দিলে বাড়ি সামান্য কিছু পানি আছে, এটা হয়তো বা শুকায় যাবে। তো এই নদী খনন করলে হয়তো বা দেশের মানুষ, এই নদীর পাড়ির মানুষ, হাজার হাজার মানুষ প্রাণ বাঁচবে। ২০১৩ সালে বোরাল, নারদ ও মুসাখা পুনরুদ্ধার প্রকল্পটি গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। শুরুতে ২০০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও পরবর্তীতে তা কমিয়ে আনা হয়। সবশেষ তিনটি নদীর মোট ১০০ কিলোমিটার খনন ও পুনরুদ্ধারে প্রস্তাবিত ব্যয় ধরা হয় ৫২৮ কোটি টাকা। প্রকল্পে বোরালের ৪৮.৫, নারদ নদের ৪৪ এবং মুসাখার ৬ কিলোমিটার খননের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এ যাবৎকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি ৮বার জমা দিলেও তা অজ্ঞাত কারণে অনুমোদন পায়নি। অথচ নদী তিনটির কারণে হুমকির মুখে কৃষি জমি থেকে শুরু করে স্থানীয় জীবন ব্যবস্থা।
আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা, সেখানে মনে করেন কৃষিজীবী আর মৎস্যজীবী এখানকার পেশাজীবী মানুষ। যে বড়াল নদীতে যদি পানি না থাকে তাহলে নাব্যতা হারায়, তাহলে এদের জন্য অর্থনৈতিকভাবে আমাদের এলাকাটা ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীকেন্দ্রিক কৃষি, মৎস্য ও জীবনযাত্রায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। এই নদী খননের ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, এতে কৃষিকাজের উন্নতি হবে, এছাড়াও মৎস্য সম্পদের উন্নতি হবে, আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে। উত্তরের জেলা নাটোরে কৃষি, মৎস্য ও জীবন ব্যবস্থাপনায় বোরাল, নারদ এবং মুসাখার যে অর্থনৈতিক গুরুত্ব তা হয়তো ক্যামেরার চোখে বোঝানো কঠিন, কিন্তু মানব সভ্যতায় ভূমিকা রাখা এই তিনটি নদী আজ অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে। তবে নদী তিনটির পুনরুদ্ধার প্রকল্প যদি বাস্তবায়ন করা হয়, পরিবর্তন ঘটবে এই অঞ্চলের মানুষের অর্থনীতি ও জীবন ব্যবস্থাপনার উপর। মাহবুব হোসেন, এখন, নাটোর। ভরা মৌসুম হয় বগুড়ার চরাঞ্চলের হাটগুলোতে বেড়েছে শুকনো মরিচের সরবরাহ, তবে হাটে পাইকারদের উপস্থিতি কমার প্রভাব পড়েছে দামে। এদিকে মাগুরায় কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম। বিস্তারিত জানবো, বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম এবং মাগুরা থেকে বিশ্বজিৎ বাপি। শুরুতেই রাজীবের কাছে যাব, বগুড়ায় শুকনো মরিচের খবর জানবো। রাজীব, জানাবেন মরিচের দাম নিয়ে কৃষকরা কি বলছেন? হ্যাঁ উজ্জ্বল, মরিচের দাম নিয়ে কৃষক এখনও শঙ্কায় রয়েছে, কারণ গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে প্রায় 1.5 থেকে 2,000 টাকা মন প্রতি কমেছে মরিচের দাম। এখানে মরিচ যে দামে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, যেমন প্রকারভেদে 2,500 টাকা থেকে 11,000, 11,500 টাকা পর্যন্ত রয়েছে প্রতি মন মরিচ। আর সেখানে গেল সপ্তাহে এই দাম ছিল, আর এখন সবগুলো মরিচেই সব প্রকারের মরিচেই প্রায় 1.5 থেকে 2,000 টাকা কমেছে, যে কারণে আসলে কৃষক শঙ্কায় রয়েছে। তারা বলছেন তাদের উৎপাদন খরচ এর চেয়ে অনেক বেশি হয়েছে, যেমন সার কীটনাশকের দাম বেশি হওয়ার কারণে কিছুটা খরচ বেড়েছে। তাছাড়া চরাঞ্চলের কৃষকরা মরিচ নিয়ে আসতে তাদের বিভিন্নভাবে পরিবহন করতে হয়, নৌকাতে আনতে হয়, এই ঘাটে নামার পর কুলির খরচ দিতে হয়, সব মিলিয়ে তাদের একটি বাড়তি খরচ হয়ে যায়। পরিবহন খরচ সহ উৎপাদন খরচে যোগ হওয়ার কারণে আসলে এই দাম বৃদ্ধি। আর হঠাৎ ক্রেতা কমে গেছে। এবছর উৎপাদন হয়েছে প্রচুর, চরাঞ্চলে মরিচ উৎপাদন হয়েছে, যে কারণে চাহিদা পূরণ হওয়ার পর ক্রেতা সংকট হয়েছে, আর ক্রেতা সংকট হওয়ার কারণে আসলে দাম কমে যাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে বগুড়া জেলার পূর্ব অংশের 3টি উপজেলা, সোনাতলা, সারিয়াকান্দি এবং ধুনট উপজেলার যমুনা নদীর চরাঞ্চল রয়েছে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি চরাঞ্চল পড়েছে সারিয়াকান্দি উপজেলার মধ্যে, যেখানে 13,000 হেক্টর জমিতে বিভিন্ন রকম ফসল চাষ করা হয়েছে। তার মধ্যে 3,500 হেক্টর জমিতেই মরিচের আবাদ করা হয়েছিল, এবং এবছর ব্যাপক ফলন হয়েছে। বিঘা প্রতি প্রায় 40 মন মরিচ উঠেছে। এবং এই যে কাঁচা মরিচ, লাল মরিচ, যেটি পাকা মরিচ যেটি তোলা হয়েছিল প্রায় 2-2.5 মাস আগে, সেই মরিচগুলো এখন শুকানো হয়েছে, শুকিয়ে এখন হাট বাজারগুলোতে নিয়ে আসা হচ্ছে। প্রায় 4 মন লাল মরিচ অর্থাৎ পাকা মরিচ শুকিয়ে 1 মন মরিচ পাওয়া যায়, যেখানে সেই 4 মন মরিচ শুকানোর পর 1 মন মরিচ বিক্রি করতে হচ্ছে 8,000-9,000 টাকা। সপ্তাহখানেকের ব্যবধানে 2,000 টাকা কমেছে। এখানে কেজি প্রতি হচ্ছে 225 টাকা, যেটি সপ্তাহখানেক আগে প্রায় 300 টাকার কাছাকাছি ছিল। আর এই যে চরাঞ্চল, এই চরাঞ্চলের কৃষকরা সকাল সকাল এখানে নৌকাতে করে এই হাটে নিয়ে আসছেন। তালতলা, বানিয়াপাড়া, ডাকাতমারা, ছনপচা সহ যে দুর্গম যে চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চলগুলো থেকে এখানে মরিচ নিয়ে আসা হয়। সকাল থেকেই ঘাটে নৌকা ভিড়তে শুরু করে, হাটের যে ঘাট রয়েছে সেখানে। আর এই হাট প্রতি রোববার ও বুধবার এখানে হয়ে থাকে। আমরা কৃষকের সাথে কথা বলে, কৃষকের যে চাওয়া রয়েছে সেটি হচ্ছে স্কয়ার, এসিআই সহ যে ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠানগুলো এই মরিচ কিনে থাকেন, তারা যেন সরাসরি কৃষকের কাছ থেকে কেনেন, এই দাবি রয়েছে কৃষকের। তাতে করে কৃষক কিছুটা এই লাভবান হবেন, এই সরাসরি যদি এই বড় বড় কোম্পানিগুলো আসলে কৃষকের কাছ থেকে মরিচ কেনে। আসলে কৃষকের কাছ থেকে সেই কোম্পানি পর্যন্ত মরিচ যেতে কয়েক হাত বদল হচ্ছে। চরাঞ্চলের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের হাতে যাচ্ছে, সেখান থেকে হাট বাজারে আসছে, এবং হাট বাজারে আসার পর সেই মরিচগুলো হাট বাজার থেকে আড়তে যাচ্ছে, আড়ত থেকে যাচ্ছে কোম্পানিতে। কৃষকের এই দাবি যে এই মরিচগুলো সরাসরি কৃষকের কাছ থেকেই কেনা হোক। আর এই যে মরিচকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে, মরিচ প্রক্রিয়ায় বেশ কিছু বাছাই করা থেকে শুরু করে, মরিচ তোলা, বাছাই করা থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে মানুষের কর্মসংস্থান হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়ার মথুরাপাড়া হাট থেকে মরিচ হাটের সব শেষ।
এবারে গ্রীষ্মকালীন সবজির দাম জানবো সহকর্মী বিশ্বজিৎ বাপির কাছে। বাপি, জানাবেন সবজির দাম কত কমলার, কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে? সকাল থেকেই মাগুরার যে প্রধান সবজি বাজার, যে মাগুরা একতা কাঁচা বাজার, এখানেই কিন্তু সকাল থেকেই কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি নিয়ে আসছে এবং এখানে পাইকারি পর্যায়ে বিক্রি করছে এবং পাইকারি বিক্রির পরে তারা কিন্তু যে খুচরা ব্যবসায়ীরা এখান থেকে কিনে এই সবজিগুলোকে কিন্তু জেলার বিভিন্ন উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল সহ পার্শ্ববর্তী জেলায় কিন্তু বিক্রি হয়। তা আমাদের যে মাগুরা যে পাইকারি বাজার, আপনাকে একটু জানিয়ে রাখি, এই বাজারটি কিন্তু খুলনা বিভাগীয় একটা অন্যতম যে বড় পাইকারি বাজার। এখানে প্রত্যেকটা সবজি কিন্তু 5 থেকে 20 টাকা কিন্তু দাম কিন্তু কমেছে গত এক সপ্তাহের ব্যবধানে। তো সব থেকে বেশি দাম কমেছে স্থানীয় যে পটল, এই পটল গত সপ্তাহেও বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা। এই গত এক সপ্তাহের ব্যবধানে এই পটলটা কিন্তু সেটা কমে কিন্তু 50 থেকে 60 টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে এবং এখান থেকে যে খুচরা পর্যায়ে কিন্তু বিক্রি হচ্ছে সামান্য কিছু লাভে। আর বাজারে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর সবজি এসেছে এবং মাগুরার যে বেশিরভাগ সবজি কিন্তু মাগুরায় যে উৎপাদিত সবজি এই সবজির কথা যদি আপনাকে বলি, এছাড়াও যেমন ডাটার শাক বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা কেজি, যেমন বেগুন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, উশি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে 55 টাকা। এছাড়াও প্রত্যেকটা সবজির দামও কিন্তু কমেছে। আর তবে পেঁপে এবং যে কাঁচা কলা, এই কাঁচকলা কিন্তু এই দুইটা সবজির দাম কিন্তু কিছুটা বৃদ্ধি রয়েছে। আমরা এখানে যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে গ্রীষ্মকালীন যে সবজি, স্থানীয় যে সবজি, এই সবজিগুলো বাজারে পর্যাপ্ত আশায় কিন্তু এই সবজি দাম কমেছে এবং আগামী সপ্তাহে এই সবজির দাম আরও কিছুটা কমবে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা আরও জানিয়েছে মরিচের দাম যেহেতু কম রয়েছে, যে বৃষ্টিতে আগামীতে কিন্তু মরিচের দামটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। মাগুরা ছিল মাগুরা কাঁচা বাজার থেকে সর্বশেষ। মাগুরার কাঁচা বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহাল বিলভাতিয়া, বিশাল এলাকা জুড়ে থাকা এই বিলে ধান চাষ করেন শত শত কৃষক, কিন্তু পানির অভাবে সেই ধান এখন নষ্ট হওয়ার পথে। চাষিদের অভিযোগ, প্রভাবশালী ইজারাদাররা বিশাল জলাশয় দখল করে নিয়েছেন, ফলে সেচের পানি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এদিকে ইউএনওকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সোহান মাহমুদের প্রতিবেদন। ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ও শিবগঞ্জ এলাকার বিস্তৃত বিলভাতিয়া জলমহাল। বিশাল এই বিলের পানির উপর নির্ভরশীল শতাধিক কৃষক। 2024 সাল থেকে 2029 সাল পর্যন্ত মহালটি ইজারা নিয়েছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। চুক্তিপত্র অনুযায়ী চাষিরা বিলের সেচের পানি নিতে পারবেন, কিন্তু প্রভাবশালী মহাল ইজারা পাওয়ায় বঞ্চিত হচ্ছেন তারা। পানি না হলে কি ধান মরে গেছে, সম্পূর্ণ ধান মরে জমি প্রতি পড়ে আছে, আমাদেরকে বিলে নামতে দিছে না। ইউএন অফিস গেল, ডিসি অফিস যাওয়ার পরও কাগজ তোলার পর দেখছি যে 14 নম্বর পৃষ্ঠাতে পানি ছেঁচে কোনো কাজে ব্যবহার করতে দিতে নিষেধ নাই, তারপরও এরা দিচ্ছে না। এরা ওই সব ধরনের আসা কিছু যদি বলি যে আমাদের পানি ছেঁচতে দাও, তারা এখন টাকা চাই, টাকা না দিলে আমরা পানি দেব না। আমরাকে পানি ছেঁচতে না দেওয়ার কারণে আমাদের ধান মরেছে। আমাদের ধান যদি মরে যায় আমরা বাল বাচ্চা নিয়ে কি করে খাবো? শুধু কৃষকরাই নন, ভোগান্তিতে পড়েছেন জেলেরাও। আগে 1250 টাকা খাজনা দিয়ে মাছ ধরলেও এবার ইজারাদারদের দাবি 10,000 টাকা। মাছ মারতে পারে না, মানে প্রতিবাদ করতে গেলেই মামলা, প্রতিবাদ করতে গেলে যে ওকে ধর। যে বিলে লিজ নিয়েছে ওই বিল বাদ দিয়ে আমরা অন্য এলাকার বিলে মাছ মারি, যাইলে আমরা
জেলা পরিবারের লোক। এদিকে সেচের পানি দেওয়া হলে কমে যাবে মহালের পানি, ফলে ব্যাহত হবে মাছের চাষ বলছেন ইজারাদাররা। যদিও বহুবার চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের সাথে। চাষিদের সেচের পানি দিলে বিল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তদন্ত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বিলে যতটুকু পানি আছে ততটুকু পুরাটাই সেচ করলে পুরাটাই শুকায় যাবে কিনা। আসলে বিল শুকায়ে যে একটা ওয়াটার বডি যে আমরা যদি পুরা শুকায় দিই, সেখানে যে ইকোসিস্টেমটাও ধ্বংস হয়ে যায়। বিলের তলা শুকাইলে ইকোসিস্টেম ধ্বংস হবে, আমাদের যে দেশীয় ইন্ডিজেনাস যে সমস্ত মাছ সেগুলোও ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। 40 জন কৃষকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি ইউএনওকে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। তবে এ বিষয়ে পাওয়া যায়নি জেলা প্রশাসকের কোনো বক্তব্য। এমনকি কার্যালয়ে একাধিকবার গিয়েও দেখা পাওয়া যায়নি তার। বিলভাতিয়া জলমহালের তফসিলভুক্ত মোট জমির পরিমাণ 4183 একর, কিন্তু জেলা প্রশাসনের ইজারার শিডিউলে 17টি দাগে জমির পরিমাণ উল্লেখ করা হয়েছে 9727.2 একর, যা 5444.2 একরের বেশি। চাঁপাইনবাবগঞ্জ এখন। বটপাকুড় গাছের ছায়ায় বসে পথিকের ক্লান্তি দূর করার কথা সবার জানা, তবে গাছ দুটি আরেকটি কারণেও বেশ পরিচিত। সনাতন রীতিতে মানুষের মঙ্গল কামনায় গাছ দুটিকে বর কনে সাজিয়ে ধুমধাম করে দেয়া হয় বিয়েও। পঞ্চগড়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় বটপাকুড়ের বিয়ের আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। লুৎফর রহমানের প্রতিবেদন। চারদিকে ঢাক ঢোল আর সানাইয়ের সুর, উলুধ্বনি দিচ্ছেন অনেকেই। পুরোহিত পাঠ করছেন মন্ত্র। পরিপাটি করে সাজানো হয়েছে বিয়ের আসর। এক পলক বরকনেকে দেখার জন্য ভিড় করেছেন শত শত মানুষ। বিয়ের আয়োজনের কমতি নেই কোনো কিছুই, তবে এত আয়োজন শুধু বট আর পাকুড় গাছের বিয়েকে ঘিরে। ছেলের নাম অক্ষয় বট আর মেয়ের নাম তিথি রানী। আশীর্বাদ করে তার ছেলে মেয়ে দুইটাই উভয় সুখী হোক। বৃক্ষের সুদৃষ্টি সবারই কামনা করছি, সবাই সুদৃষ্টি রাখবেন। এখানে সুন্দর রূপে আপনারা এই বটবৃক্ষের ছায়ায় বা পাখুরির ছায়ায় আপনারা সুন্দর রূপে অবস্থান করবেন। এই বট পাখি পৃথিবীতে যতদিন অবস্থান করবে ততদিন এই বট পাখির যে বিয়ে সম্পন্ন করেছেন তাদের জন্য আশীর্বাদ করবেন এবং তারা অবশ্যই স্বর্গে গমন করবেন। এটা মূলত এক প্রকার যেমন ছেলে মেয়ের বিয়ে হয়, ঠিক তদ্রূপ একটা বিয়ের মতো। গাছ রোপণ এবং এর পরিচর্যার একটা বিধান আছে, তো তারই প্রেক্ষিতে আজকে এই বিয়ের আয়োজন। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা সবাই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানি, তো এই যে আজকে গাছের বিয়ে অনুষ্ঠান হচ্ছে, এটা সবাইকে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সচেতন বা বৃক্ষরোপণে সবাইকে উৎসাহী করে তুলবে। শুনতে অবাক লাগলেও পঞ্চগড়ের পাটোয়ারি উপজেলার ঝলঝলি গ্রামে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এমন বিয়ে। বট আর পাকুড় গাছের বিয়েকে ঘিরে ছাপানো হয়েছে কার্ড। এছাড়া অক্ষয় কুমার রায় নামে বটগাছটিকে বর সাজিয়ে আর পাকুড় গাছটি তিথি রানী নামে সাজানো হয়েছে কনে রূপে। এখানেই শেষ নয়, বিয়েতে কনের বাবা হিসেবে কন্যাদান করেন ননীরাম বর্মন, আর ছেলের বাবা হিসেবে ছিলেন এলাকার লক্ষ্মী প্রসাদ বর্মন। আর বিয়ে সম্পন্ন করেছেন পুরোহিত কাজল চক্রবর্তী। বটপাকুড়ের বিয়ে হচ্ছে আর শাখা পলা পড়া হয়েছে। দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। গুরু মহারাজ আইছে। অনেকদিন থেকে আমাদের এখানে মন্তব্য ছিল, আজকে আমরা বিয়ে দিচ্ছি। আমরা বরপক্ষ থেকে আসছি। আমি কনের কাকিমা হব। আমার ভাস্তির নাম হচ্ছে তিথি রানী। তো স্বজন তো আমাদের অনেক আসছে, এখানে মহারাজ আসছে, তারপর ধর্ম অনুষ্ঠান হবে। বট গাছকে বর আর পাকুড় গাছকে কোণে সাজিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে 7 পাক, মন্ত্রপাঠ, পূজা অর্চনা ও সম্প্রদানের মাধ্যমে শেষ হয় বিয়ে। এমন আয়োজন দেখতে জড়ো হন অনেকেই। হিন্দু শাস্ত্রমতে বলা আছে, ধর্মবৃক্ষ বট ও পাকুড়ের বিয়ে দর্শন মঙ্গল, তাই ধর্মীয় বিশ্বাস থেকে এমন বিয়ের আয়োজন করা হয়েছে। এখন পঞ্চগড়। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া বা কনক্লেভের আনুষ্ঠানিক সূচনা আজ। এরই মধ্যে ভ্যাটিকানে জড়ো হয়েছেন 133 জন কার্ডিনাল। 2/3 কার্ডিনালের সমর্থনে সর্বোচ্চ 13 দিনের মধ্যে ঘোষণা করা হবে নতুন পোপের নাম। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। নতুন ধর্মগুরুর অপেক্ষায় প্রহর গুনছেন রোমান ক্যাথলিক চার্চের 140 কোটি ভক্ত ও অনুসারী।
রীতি মেনে ভেঙে ফেলা হচ্ছে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের আংটি ও সিলমোহর। প্রথম পোপ সেন্ট পিটারের সম্মানার্থে ধর্মগুরুর এই বিশেষ আংটিকে বলা হয় ফিশারম্যানস রিং। Olha, se for parecido, pelo menos parecido com o Papa Francisco, vai ser ótimo, né? Porque ele é uma pessoa... negro, que eu acho que é uma coisa que ainda não aconteceu. Então eu gostaria de খ্রিস্টানদের ধর্মগুরু নির্বাচনের প্রক্রিয়ার নাম কনক্লেভ। এখানে যোগ দিতে এরই মধ্যে ভ্যাটিকান পৌঁছেছেন ১৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। অসুস্থতার জন্য বাদ পড়েছেন 2 জন। বরাবরের মতো এবারও কনক্লেভের জন্য ব্যবহার করা হবে সিস্টাইন চ্যাপেল। এতটাই গোপনীয় এই প্রক্রিয়া যে পরবর্তী ধর্মগুরুর নাম ঘোষণার আগ পর্যন্ত মোবাইল, ইন্টারনেট, সংবাদপত্র থেকে দূরে থাকতে হবে এই কার্ডিনালদের। বন্ধ থাকবে বাইরের সাথে সব ধরনের যোগাযোগও। কার্ডিনালদের মধ্যে যাদের বয়স ৮০-র বেশি তারা ধর্মসভা পর্যন্ত চ্যাপেলের ভেতরে থাকার অনুমতি পেলেও অংশ নিতে পারবেন না নির্বাচন প্রক্রিয়ায়। সর্বোচ্চ ১৩ দিনের মধ্যে ঘোষণা করতে হবে নতুন পোপের নাম। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হবে 2/3 কার্ডিনালের সমর্থন। নির্ধারিত সময়ে সমাধান না এলে প্রধান 2 প্রতিদ্বন্দ্বীর মধ্যে হবে রান অফ নির্বাচন। কিন্তু সেখানেও জয়ের জন্য 2/3 সমর্থন আদায় করতে হবে প্রার্থীকে। কনক্লেভ চলাকালে এই কার্ডিনালরা আহার, বিহার ও প্রার্থনা করবেন একসঙ্গে। এ সময় কয়েক দফায় চলবে আলোচনা, পর্যালোচনা ও ভোট গ্রহণ। নির্বাচনের জন্য বুধবার 1 দফা এবং পরবর্তী প্রতিদিন 4 দফায় চলবে ব্যালট গ্রহণ। পরবর্তী পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে এই প্রক্রিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নতুন পোপ হবার দৌড়ে এগিয়ে আছেন ইতালির কার্ডিনাল পিয়েত্রো পারোলিন ও ফিলিপিন্সের আন্তোনিও তাগলে। নতুন পোপের নাম ঘোষণার প্রক্রিয়াটিও অভিনব। ব্যালট জমা পড়ার পর সকালে ও বিকালে এগুলো পোড়ানোর রীতি আছে। কেউ না জিতলে রাসায়নিক মিশিয়ে পোড়ানো হবে ব্যালটগুলো। ভ্যাটিকানের ছাদ থেকে বের হবে কালো ধোঁয়া। আর যদি ধোঁয়ার রং স্বাভাবিকের মতো সাদা হয় তবে ধরে নিতে হবে নতুন ধর্মগুরু পেয়ে গেছেন রোমান ক্যাথলিকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার খবর। বিগত 2 বছরে 37 ওয়ানডে খেলে মাত্র 11টিতে জয় পেয়েছে বাংলাদেশ, যার প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। তাই বাংলাদেশকে ওয়ানডেতেও ভালো দল বলার সুযোগ নেই। রুদ্ধদ্বার অনুশীলন কিংবা সাংবাদিকের উপর বিধি নিষেধ আরোপ করে কোনো লাভ হবে না যদি মাঠের ক্রিকেটে উন্নতি না হয়, এমনটাই মনে করেন ক্রীড়া সাংবাদিকরা। আর জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। হোম অব ক্রিকেটে চলছে হেড কোচ, সিনিয়র কোচের সঙ্গে তাওহিদ হৃদয়, জাকির আলীদের বিশেষ অনুশীলন। বিভিন্ন পজিশনে থাকা রূপক ফিল্ডারদের গ্যাপ গলিয়ে গলিয়ে শট খেলছেন 2 ব্যাটার। ওভারঅল পরিবেশটা সুন্দর, কিন্তু আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনমনের জের ধরে মনে পড়ছে পুরনো কথা। ক্যালেন্ডারে 2025 সাল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট 19টা বছর ক্রিকেট দুনিয়া প্রদক্ষিণ করে যেন ফিরে গেছে 2006 সালে। মাঝখানে উত্থান পতন আছে, কিন্তু ঘুরে ফিরে সেই 10-এর বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগার টিম। টেস্ট ও টি20 পরের কথা, ওয়ানডেতেও কি আর বাংলাদেশকে ভালো দল বলার সুযোগ থাকছে? বাংলাদেশ এখন জিম্বাবুয়ের কাছাকাছি একটা দল আবার ওয়ানডেতে, সেইটা কিন্তু রিফ্লেক্ট হয়েছে 10 নম্বরে নেমে যাওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের ক্রিকেট আসলে কোনো লেভেলেই আসলে ভালো না। একটা লো র্যাঙ্কের, অর্থাৎ 6, 7, 8, 9, 10, 6-এ কখনোই উঠে নাই, 7, 8, 9, 10 এই জায়গার মধ্যে ঘোরাফেরা করেছে। তুলনাটা কোথায় করেছেন? তারা নিজেদের মধ্যে টি20 এবং টেস্টের মধ্যে করেছেন। তারা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের সঙ্গে তুলনা করে নাই। অধপতনের শুরুটা অবশ্য পাপনের আমল থেকেই। 2022 সালে ইতিহাস সেরা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে ছিল বাংলাদেশ। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে মাঝের সারি থেকে ছিটকে তলানিতে নেমেছে আইসিসির রেটিং। গত 2 বছরে 37 ওয়ানডে খেলে বাংলাদেশের জয় মাত্র 11টিতে। বাংলাদেশ ক্রিকেট দল খারাপ করলে তার প্রকোপ পড়বে ক্রিকেটার, কোচ কিংবা ম্যানেজমেন্টের উপর। কিন্তু সেই প্রকোপটা পড়েছে গণমাধ্যম কর্মীদের উপর। শিকার হতে হচ্ছে নানা রকম বিধিনিষেধের, যেন মাঠের ক্রিকেটটা গণমাধ্যম কর্মীরাই খেলেন। বিশ্ব ক্রিকেটের মান থেকে যোজন যোজন পিছনে পড়া বাংলাদেশ ক্রিকেটের তাতে লাভ হবে কতটুকু? যখন একটা দল ব্যর্থ হয় তখন সব কিছুর উপরে তার প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়াটা হয়তো সংবাদকর্মীদের উপরও এখন পড়ছে। তারা তাদের নিজেদের হাইড করার জন্য এই কাজটা করছে। এখন আপনি এই যে 15 মিনিট আপনি দিবেন আর বাকি সময় আপনি এক্সক্লুসিভ প্র্যাকটিস করবেন, এদিক ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ এই প্র্যাকটিস দিয়ে আপনি কী করবেন? কোনো মাধ্যমকে এভাবে রেস্ট্রিক্ট করে দেওয়া অর্থ হলো আপনি শত্রুতা বাড়াচ্ছেন।
বিশ্ব ক্রিকেটে কেটে গেছে ২৬ বছর, সেটা অভিজ্ঞতা নয়, যেন শুধুই সংখ্যা। সময়ের সাথে পাল্লা দিয়ে সুযোগ সুবিধা কিংবা বেতন বেড়েছে টাইগার ক্রিকেটারদের, আর ক্রমাগত অবনতি হয়েছে দেশের ক্রিকেটের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পাকিস্তানে ভারতের হামলা, নিহত ৮, পাল্টা গোলাবর্ষণে শ্রীনগরে ৩ জন নিহত, ৫টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি। বজ্রপাতে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু, জনসম্পৃক্ততার অভাবে বিগত সব প্রকল্প ব্যর্থ, বজ্র নিরোধক গাছ সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে আবাসস্থল ও খাদ্য সহায়তায় বাড়ছে চাপ, মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। এবং সিলেটে কার্গো টার্মিনালে পণ্য প্যাকেজিং ও ল্যাব টেস্ট সুবিধা চান রপ্তানিকারকরা, বাড়তি খরচের অভিযোগ বিবেচনা করছে ব্যবিচক। এ ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।